ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি পরম ব্রহ্মস্বরূপ, তুমি যুগাবতার, তুমি ভগবান শ্রীরামকৃষ্ণ, আমাদের সকলের প্রাণের ঠাকুর। প্রভু, তোমার অন্তলীলার বর্ণনায় আজ আমরা ব্রতী হয়েছি, কিন্তু তোমার লীলা তো অনন্ত। ভক্তজন তোমার এই শারীরিক ব্যাধিকে ভাবছে এটা তোমার একটা খেয়াল। সুতরাং তুমি ভক্তজন হৃদয়ের মধ্যে চিরদিন চিরকাল ছিলে এবং থাকবেও। তোমার এই অন্তলীলার বর্ণনার মধ্যে আমরা আজকে যে বিশেষ অধ্যায়টি আলোচনা করব, পূর্বের আলোচনায় আমরা দেখেছিলাম যে কবিরাজরা দেখে গেছেন এবং তারা ঘোষণা করেছেন, একে রোহিণী রোগ বলা হয়, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ক্যান্সার। সুতরাং কবিরাজি পদ্ধতিতে এই চিকিৎসা খুব একটা সফল হবে না ভেবে ভক্তরা ঠিক করলেন যে ঠাকুরের জন্য তারা শহরের নামকরা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তারদেরই আনবেন। আমরা কথামৃত সূত্রে জানতে পারি, খুব সম্ভবত এই দিনেই শ্রীরামকৃষ্ণ কবিরাজ গঙ্গাপ্রসাদকে জিজ্ঞাসা করেছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেননি, চুপ করেছিলেন। বলরাম ভবনে আসার পর সাহেব ডাক্তার দেখাবার কথা তুলেছিলেন ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ কিন্তু সম্মত হননি। জীবন বৃত্তান্তকাল লিখেছেন, বলরাম ভবনে আসিয়া তিনি ইংরেজ ডাক্তার দেখাইতে আপত্তি করিলেন। সুতরাং প্রতাপবাবুই ঔষধ বিধান করিতে লাগিলেন। পরমহংসদেবের শরীর বালকের অপেক্ষাও দুর্বল ছিল। তন্নিমিত্ত হোমিওপ্যাথিক একটি দানা সেবন করিলেও তাহার শরীর বিকৃত হইয়া যাইত। প্রতাপবাবুকে বিশেষ সাবধানে ঔষধ ব্যবস্থা করিতে হইত। সেদিন বিকালবেলা স্কুল ফেরত মাস্টারমশাই 4:30 সময় উপস্থিত হয়েছেন এবং মাস্টারমশাই ঠাকুরের আতিশয্য দেখে বালক পূর্ণকে বলেছিলেন একবার গিয়ে পরমহংস দেবের সঙ্গে দেখা করতে। মাস্টারমশাই বলরাম ভবনে এসে শ্রীরামকৃষ্ণকে অবসর সময় বলেন, পূর্ণ আসবে একদিন, তবে বাড়িতে একটু অসুবিধা আছে। এদিকে বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ প্রতাপ ডাক্তার আসছেন না দেখে যেন অধৈর্য হয়ে উঠলেন, যে ডাক্তার কখন আসবে, ডাক্তার কখন আসবে। অকস্মাৎ পূর্ণ উপস্থিত হলেন। ঠাকুরের সেই পূর্ণ, ঈশ্বরকোটির একজন। পূর্ণকে দেখে ঠাকুর উল্লসিত। পূর্ণের ঘর্মাক্ত কলেবর, তার গায়ে ঘাম দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের কাপড় দিয়ে ঘাম মুছে দেন।
ঠাকুর পূর্ণের ঘাড়ে তার বাম হাতটি রেখে অশ্রু বিসর্জন করতে থাকেন এবং ক্রমে নিশ্চল হয়ে যান চিত্রার্পিতের মতো। ঠাকুরের এক অদ্ভুত লীলা। পূর্ণ ক্লাস 5-এ পড়ে, কিন্তু ঠাকুরের সঙ্গে তার যে সম্পর্ক, যেন মনে হয় তারা যেন দুই বন্ধু। এ দৃশ্য দেখে মাস্টার মশাইয়ের মনে পড়ে যায় মহাভারতের ঘটনা। অপূর্ব সেই ঘটনা। শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছেন, সারথি দারুক রথ নিয়ে উপস্থিত। মর্মস্পর্শী সেই বিদায়ক্ষণ। বিষণ্ণ বদন, পাণ্ডবগণ মস্তকে অঞ্জলিবদ্ধ হয়ে অশ্রুপূর্ণ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে থাকেন। সখা, তুমি চলে যাচ্ছ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, এই আনন্দের সময়ে তুমি আমাদের শোকসাগরে ভাসিয়ে তোমার নিজের রাজত্বে চলে যাচ্ছ, তোমাকে আমরা কি করে ছাড়বো সখা? অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, মুখে কিছু বলতে পারেন না। শ্রীকৃষ্ণ যেন দুঃখিত অন্তরে কুন্তি, ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এবং অন্যান্য ঋষিগণ ও মন্ত্রীগণের অনুমতি নিয়ে তার প্রিয়তমা ভগ্নী সুভদ্রা ও পুত্রসম উত্তরাকে হাত দিয়ে স্পর্শ করে সেই গৃহ হতে বের হলেন, রথে আরোহণ করলেন। শ্রীকৃষ্ণের চোখে জল, তার বুক ফেটে যাচ্ছে। এই যে বিরহর ভাবটা, এই যেন শ্রীকৃষ্ণের ভাবটাই এই কলিযুগের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যেও যেন ফুটে উঠল। তিনি রাখালের সঙ্গে পূর্ণের পরিচয় করিয়ে দেন। এর নাম পূর্ণ। শ্রীরামকৃষ্ণ নিজের বুকে হাত দিয়ে মাস্টার মশাইকে লক্ষ্য করে বলেন, বড় মন কেমন করে, আমার বড় মনে ব্যথা। পূর্ণের চক্ষু ইত্যাদি সুলক্ষণ যুক্ত দেখে শ্রীরামকৃষ্ণ বলেন, এর ভেতরে যিনি আছেন যেন চক্ষু দিয়ে এমন করে চেয়ে রয়েছেন। পূর্ণকে জল খাবার খেতে দেওয়া হলো। শ্রীরামকৃষ্ণ হরিশকে বলেন, জল আন, পূর্ণ জল খাবে। শ্রীরামকৃষ্ণ পূর্ণকে নিয়ে একপাশে চলে যান এবং মাস্টার মশাইকে ইঙ্গিতে বলেন রাখালকে পাঠিয়ে দেবার জন্য। শ্রীরামকৃষ্ণ পূর্ণকে নিজে হাতে জল খাওয়ান, নিজে হাতে তার হাতও ধুয়ে দেন এবং পূর্ণকে বলেন, রাখালকে তুমি দাদা বলবে, ওতে তোমাতে একটা সম্পর্ক আছে, কারণ রাখাল যে ঠাকুরের মানস পুত্র এবং সেই ব্রজের রাখাল। পূর্ণ তো সেই ব্রজধাম থেকেই এসেছেন এই লীলায় সঙ্গী হবার জন্য, তবে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের হাতে পূর্ণকে একটু সুপুরি এলাচ দেন এবং নিজের বিছানায় বসে পূর্ণকে বলেন, পূর্ণ, আমার পায়ে একটু হাত বুলিয়ে দাও। বালক পূর্ণ বাম হাত ব্যবহার করাতে শ্রীরামকৃষ্ণ বলেন, ডান হাত দিয়ে দাও। পূর্ণ মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসেন, শ্রীরামকৃষ্ণ হাসেন। এ অপূর্ব লীলা। কিছুক্ষণ পরে পূর্ণ চলে যান এবং শ্রীরামকৃষ্ণ তাকে যেতে দেন, কারণ পূর্ণ বাড়িতে বলে আসেননি। মাস্টারমশাই স্কুল থেকে তাকে ছাড়িয়ে তার বাবা মা অন্য স্কুলে ভর্তি করেছেন এবং মাস্টারমশাই যেন তার ধারে কাছে না আসতে পারেন সেই ব্যবস্থাও করেছেন। পূর্ণ চলে যাবার পর শ্রীরামকৃষ্ণ আপন মনে
মাঝে মাঝে হাসতে থাকেন, ভাবে হাসতে থাকেন। তিনি তাকিয়ায় ঠেসান দিয়ে বসেছিলেন, হঠাৎ সমাধিস্থ হন। উপস্থিত সকলে বিস্ফারিত নয়নে মহাপুরুষকে দেখতে থাকেন। যিনি এতক্ষণ পূর্ণকে নিয়ে আনন্দ করছিলেন, তিনি এখন কোথায় চলে গেছেন? তিনি যেন পূর্ণের সঙ্গে সঙ্গেই পূর্ণর বাড়ির দিকে চলে গেছেন। ইতিমধ্যে যুবক ভবনাথ ঘরে ঢুকেছিলেন। তিনি কিছুক্ষণ অপেক্ষার করেও শ্রীরামকৃষ্ণর নিকট থেকে তেমন কোনো সাড়া না পাওয়াতে বোধ করে হতাশ হন। তিনি ঘর থেকে বেরিয়ে যান। আবার কিছুক্ষণ পরে তিনি ঘরে ঢোকেন এবং বলেন, কি তোমরা যাবে? শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তক্তাপোষের উপর বসতে বলেন। তুই এখানে বস। ভবনাথ কিন্তু মেঝেতেই বসেন। ঠাকুর তাকে জলখাবার গ্রহণের জন্য পীড়াপিড়ি করেন। শেষ পর্যন্ত ভবনাথ এক টুকরো মিছরি গ্রহণ করেন। ঠাকুরের এই অসুস্থতার মধ্যেও ঠাকুর কিন্তু ভক্তদের আদর আপ্যায়নের দিকে কিন্তু বিশেষভাবে আগ্রহী। এবার হোমিওপ্যাথিক ডাক্তার প্রতাপচন্দ্র মজুমদার উপস্থিত হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে তার ব্যাধির সব উপসর্গ সম্বন্ধে বলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, স্নান আমার গলায় কোথাও কোথায় না ডোব হচ্ছে, হাওয়া গিয়ে ফিরে আসে। কেন হয় গো? রাত্রে কাশি হয় আর তারপরে তার থেকে পুঁজ বেরোয়। গলায় জ্বালা যন্ত্রণা সম্বন্ধে বলেন, যেন গলার মধ্যে কেউ ছুরি বেঁধাচ্ছে, ফোড়া ফাটিয়ে দেবার মতো যন্ত্রণা। এখন আমি জল দিয়েও স্নান করি। রোগীর বক্তব্য শুনে, রোগীকে পরীক্ষা করে ডাক্তার প্রতাপচন্দ্র ঔষধপত্রের ব্যবস্থা দেন। ডাক্তার এখন বিদায় নেবেন। ঠাকুর বলেন, তোমার উপর সব নির্ভর, আর তুমি আসো না, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি। অতঃপর শ্রীরামকৃষ্ণ নিজেই ডাক্তারের ঔষধের বাক্সের কাছে এগিয়ে যান এবং রোগ সম্বন্ধে ডাক্তারের অভিমত জিজ্ঞাসা করেন। ডাক্তার প্রতাপচন্দ্র রোগীকে উৎসাহ দিয়ে বলেন, আপনার তো ভালো হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলেন, তবে লাল কেন? আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।